সুলতান ইব্রাহিম বৃদ্ধ হয়ে পড়েছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন, ক্রমশই দুর্বল হয়ে পড়লেন তিনি। সুলতান বুঝতে পারলেন তার দিন ফুরিয়ে এসেছে। তার চিন্তা যে একমাত্র কন্যা জাহানারার এখনো বিয়ে হয়নি, রাজকন্যা সুন্দরী, তার বিয়ের বয়স হয়েছে। ইতিমধ্যে অনেকেই তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু তার যোগ্য বর আজও খুঁজে পাননি সুলতান। একদিন সুলতান কন্যা জাহানারাকে ডেকে বললেন, মা, এবার আমি তোমার বিয়ে দেব। রাজকন্যা বললেন, কিন্তু তুমি কিভাবে বর নির্বাচন করবে বাবা? সুলতান বললেন, আমার কোনো পুত্র সন্তান, তোমার স্বামীই হবে আমার এই রাজ্যের ভাবি সুলতান, যে ভালোভাবে রাজ্য শাসন করতে পারবে এবং প্রজা পালন করতে পারবে, আমি তার সঙ্গে তোমার বিয়ে দেব। রাজকন্যা বললেন, কিন্তু তুমি কিভাবে যোগ্য বর নির্বাচন করবে? সুলতান বললেন, সে ব্যবস্থা আমি করব। আগে যারা রাজকন্যার বিয়ের জন্য এসেছিল তাদের মধ্যে 3 জনকে যোগ্য বর হিসেবে আমি মনে মনে বাছাই করে রেখেছি। তিনি একদিন দূত পাঠিয়ে 3 জন যুবরাজকে ডেকে আনলেন রাজসভায়। 3 জন যুবরাজই ছিলেন বয়সে যুবক এবং বীর। তাদের নাম ছিল খালিদ, জুবায়ের ও ছাবিত। 3 জনই ছিল দেখতে সুদর্শন এবং আচরণ কথাবার্তায় ভদ্র। রাজকন্যা বুঝে উঠতে পারলো না সে কিভাবে এই 3 জনের মধ্যে একজন তার স্বামী হিসেবে বাছাই করবে। সে তার বাবার উপর বর নির্বাচনের ভরটা ছেড়ে দিল। যুবরাজ 3 জন সুলতানের সামনে হাজির হলে সুলতান বললেন, আমি তোমাদের ডেকে পাঠিয়েছি কারণ আমি এবার আমার কন্যাকে পাত্রস্থ করতে চাই। যুবরাজ 3 জন হাসি মুখে মাথা নত করল। সুলতান বললেন, তোমরা 3 জন আমার রাজ্য শাসনের উপযুক্ত, ভবিষ্যতে তোমরা সুলতান হতে পারো, কিন্তু তোমাদের মধ্যে একজনের হাতে আমার কন্যাকে অর্পণ করতে হবে। তাই আমি তোমাদের 3 জনের মধ্যে একজনকে নির্বাচন করার জন্য একটি পরিকল্পনা করেছি। আজ পূর্ণিমা, আজই তোমাদের 1 মাসের জন্য দেশ ভ্রমণে পাঠাতে চাই। আজ হতে 1 মাস পরে ঠিক পূর্ণিমার সময় তোমরা সফর শেষে ফিরে আসবে এই রাজসভায়। তোমরা প্রত্যেকেই রাজকন্যার উপযুক্ত বিবেচনা করে সবসময় মূল্যবান উপহার নিয়ে আসবে। সে উপহারের গুণাগুণ বিচার করেই তোমাদের যোগ্যতা নির্ণয় করা হবে। যুবরাজ 3 জন আশান্বিত হয়ে সেদিন দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। চোখের পলকে 1 মাস অতিবাহিত হয়ে গেল। পরের মাসে আবার পূর্ণিমা এলো। পূর্ণিমার দিন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠতে সুলতানদের প্রাসাদ দ্বারে যুবরাজদের আগমন বার্তা ঘোষণা করা হলো। আলোকমালা ও ফুল দিয়ে সজ্জিত করা হলো সমস্ত প্রাসাদ। সুলতান প্রথমে যুবরাজ খালিদকে ডেকে বললেন, তুমি আমার কন্যার জন্য কি উপহার এনেছো? যুবরাজ খালিদ নতজানু হয়ে একটি বড় থলে থেকে অনেক বড় বড় মূল্যবান জিনিস বের করলো। তারপর সুলতানকে বলল, এগুলি সবচেয়ে দামি হীরা, মুক্তা, পান্না ও চুন্নি। এগুলি বিভিন্ন দেশ থেকে ঘুরে বাছাই করে এনেছি। এগুলি দিয়ে রাজকন্যার জন্য একটি মুকুট, গলার হার, হাতের বালা আর আংটি বানাতে চাই। হাসি মুখে খুশি হয়ে মাথা নত করলো রাজকন্যা জাহানারা, কিন্তু সুলতান কোনো কথা বললেন না। এবার সুলতান যুবরাজ জুবায়েরকে ডেকে বললেন, তুমি কি উপহার এনেছো? জুবায়ের বলল, আমি একটি বন্দুক এনেছি। এটি এক শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র কাছে থাকলে বাইরের কোনো শত্রু ভয়ে পা দেবে না আপনার রাজ্যের ত্রিসীমানায়। আপনি এর দ্বারা অনেক দেশ জয় করতে পারবেন। আপনি হয়ে উঠতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিজয়ী। যুবরাজ জুবায়েরের কথা শুনে রাজকন্যা কেঁপে উঠলেন ভয়ে। সুলতান একটা দীর্ঘশ্বাস ফেললেন নীরবে, কিন্তু রাজসভায় উপস্থিত লোকদের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। এবার যুবরাজ ছাবিতকে ডাকলেন সুলতান। লজ্জাবনত মুখে সুলতানের সামনে খালি হাতে এসে দাঁড়ালো যুবরাজ ছাবিত। সে বলল, ক্ষমা করবেন সুলতান, আমি রাজকন্যার জন্য কোনো উপহার আনতে পারিনি। সুলতান আশ্চর্য হয়ে বললেন, সে কি, কোনো উপহারই আনোনি? ছাবিত বলল, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই, অথচ তার জন্য কোনো উপহার না আনতে পারায় সত্যি আমি দুঃখিত। কিন্তু এই 1 মাস আমি কাজে এমনই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো উপহার জোগাড় করার ফুরসত পাইনি। এ কথার অর্থ বুঝতে না পেরে সুলতান বললেন, কি কাজে তুমি এত ব্যস্ত হয়ে পড়েছিলে? ছাবিত বলল, আমি আপনার রাজসভা থেকে বেরিয়ে দেশ ভ্রমণে যাবার সময় পথে এক মুমূর্ষু পথিককে দেখতে পাই। তার গা থেকে রক্ত ঝরছিল, সর্বাঙ্গ ছিল ক্ষতবিক্ষত। আমি তা দেখে চলে যেতে পারলাম না। তার সেবা শুশ্রূষা করলাম। তিনি সুস্থ হয়ে উঠলে 2-1 দিন পর আবার পথ চলতে শুরু করলাম। কিন্তু কিছু দূর যেতেই দেখলাম এক নারী ও শিশু ভয়ার্ত অবস্থায় গ্রাম ছেড়ে পালাচ্ছে। কারণ জিজ্ঞেস করে জানলাম এক জলদস্যু নদীপথে এসে তাদের গ্রাম লুণ্ঠন করেছে, গ্রামের বেশিরভাগ পুরুষকে হত্যা করেছে, তাদের ধন সম্পদ সব ছিনিয়ে নিয়ে গেছে, আবার আসবে বলে ভয় দেখিয়ে গেছে। আমি তাদের বুঝিয়ে গ্রামে ফেরত নিয়ে গেলাম। দেখলাম গ্রামের অল্প সংখ্যক লোক যারা বেঁচে আছে তারা জলদস্যুদের সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু কোনো যোগ্য নেতা না থাকায় মনোবল পাচ্ছে না। আমি সেসব নিঃস্ব, অসহায় ও ভীত লোকদের ফেলে চলে আসতে পারলাম। তাদের সশস্ত্র ও সঙ্গবদ্ধ করে জলদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরু করলাম। জোর লড়াই করে জলদস্যুদের ঘায়েল করে গ্রাম থেকে চিরদিনের মতো বিতাড়ন করলাম। তারপরেও অনেক কাজ ছিল। আহতদের চিকিৎসা, বিধবা ও শিশুদের পুনর্বাসন প্রভৃতি কাজগুলো সারতে সারতে আমার বেশ কিছুদিন দেরি হয়ে গেল। কাজের চাপে আমি উপহারের কথা, রাজকন্যার কথা সব ভুলে গেলাম। হঠাৎ একদিন আকাশে চাঁদ দেখে পূর্ণিমার কথা মনে পড়ে, তাই ক্ষমা চাইতে এলাম। আমাকে ক্ষমা করবেন সুলতান। যুবরাজ ছাবিতের কথা শুনতে শুনতে অভিভূত হয়ে পড়ছিলেন বৃদ্ধ সুলতান। তিনি যখন চোখ তুললেন তখন দেখা গেল চোখের পানিতে ঝাপসা হয়ে গেছে তার দৃষ্টি। রাজকন্যার চোখেও পানিতে ছলছল। সুলতান যুবরাজ ছাবিতকে তার কাছে ডাকলেন। যুবরাজের একটি হাত ধরে হাসি মুখে
বললেন, এই মহান যুবরাজ রাজকন্যার জন্য উপহার না নিয়ে এলেও এ হাতে ফুটে আছে জনসেবায় অনেক অমূল্য নিদর্শন। আমি তারই হাতে তুলে দেব আমার কন্যা। এই মহান হৃদয় পরোপকারী যুবরাজই হবে আমার রাজ্যের উপযুক্ত শাসক।